এই সরকারের 1 বছরের সবথেকে বড় ব্যর্থতা হলো যে সরকার এই প্রশাসনের সংস্কারের জন্য ফ্যাসিবাদের দশকদেরকে বিতাড়িত করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, শুধু আলাপ আলোচনা করেছে। 1 বছরের দৃশ্যমান কোনো সংস্কার না থাকার কারণে আজকে সরকারের প্রতি মানুষের অনাস্থা। দেখেন, সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নির্বাচন। একটা সময় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না। এখন মোটামুটি আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই সরকারের কাছে মানুষের আর খুব বেশি আস্থা বা ভরসার জায়গাটা নাই। যেটি জিয়া ভাই বললেন যে সরকার অত্যন্ত দুর্বল সরকার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেই জায়গায় মানুষ মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি যদি একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন, এটি হয়তো এই সরকারের সব থেকে বড় সফলতা। তাহলে কি গণহত্যার বিচার বা সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি কি পূরণ হবে না? দেখেন, সংস্কার কিছু এই সরকারের মেয়াদে করা সম্ভব, আবার এই সরকারের মেয়াদে কিছু সংস্কার বাস্তবায়ন করা সম্ভবপর নয়, এবং এই বাস্তবতা আমাদের মানতে হবে। হয়তো আমাদের ভিন্ন বক্তব্য থাকবে, প্রত্যেকটা দলের এজেন্ডা আলাদা, কর্মসূচি আলাদা, কিন্তু আপনি চাইলেও কি এই মুহূর্তে আরেকটি তত্ত্বের সঙ্গে গঠন করতে পারবেন? মানে আমরা তো সংস্কারের বাস্তবায়নের কথা বলছি, যে বিষয়ে আমরা একমতে এসেছি, এটি কি আদৌ সম্ভব? মনে করেন এই সরকারকে বাদ দিয়ে আমরা আরেকটি সরকার, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের উদ্যোগ নিলাম, দলগুলো কি একমতে আসতে পারবে? সেই বাস্তবতা আছে এই মুহূর্তে? নাই। সুতরাং কিছু কিছু সংস্কার আমরা চাইলেও এখন বাস্তবায়ন করতে পারবো না, সেটা আমাদের মেনে নিতে হবে। তবে যেটা আসলে সম্ভব সেই সংস্কারগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সংবিধানের যে বিষয়টা বলি, সংবিধান যদি এই সরকার শপথ নেওয়ার আগে স্থগিত বা বাতিল করত, সেক্ষেত্রে সংবিধানকে যে প্রশ্ন এখন সামনে আসছে যে গণভোট বা নতুন সংবিধান, এই সংকট আসলে সৃষ্টি হতো না। এখন আপনি 1 বছর আগে যেটি পারেননি, 1 বছর পরে সেই নতুন সংবিধান বা গণভোটের মাধ্যমে সংবিধান, এটা খুব কঠিন। যদি সম্ভবপর হয় জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন, সেটা কিভাবে একসাথে করা যায়, অন্তত মানুষের যে অবিশ্বাসী জায়গাটা রয়েছে, এটা তো সত্য যে রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের অবিশ্বাস এবং আস্থার ঘাটতি রয়েছে, এবং এর জন্য অবশ্যই আমরা দায়ী। কারণ 90-এর পরে যে কমিটমেন্টটা ছিল সেটা কিন্তু আসলে এই দলগুলো বাস্তবায়ন করতে পারেনি, যে কারণে এই 24-এর গণঅভ্যুত্থান আর সন্দেহ সংশয় এই কারণে। সুতরাং মানুষের এই সংশয় দূর করা দলগুলোর দায়িত্ব। আর এই জন্য আমি মনে করি যে অবশ্যই এই জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়ন করা যায়, মানুষ যদি চায় যে এটির একটি আইনি ভিত্তি দেওয়া, সেটিও কিভাবে নিশ্চিত করা যায়, সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে। আরেকটি বিষয় বলি, দেখেন, শেখ হাসিনার পতন হয়েছে, আমাদের খুব প্রত্যাশা ছিল শেখ হাসিনার সাথে সাথে ফ্যাসিবাদের পতন ঘটানো, কিন্তু এই সরকার ওই ফ্যাসিবাদের যে সেটআপ পুরোপুরি এখনো পর্যন্ত রেখেই দিয়েছে। আমাদের পাশে সচিবালয়, খোঁজখবর নিয়ে দেখেন, সেই আওয়ামী আমলের যারা সুবিধাভোগী সচিব কর্মকর্তা তারা এখানে বসে আছে, তাদেরকে সংস্কার করা হয়নি। পুলিশের মধ্যে দেখেন, ছাত্র জনতার বুকে যারা গুলি চালিয়েছে, কয়জনকে গ্রেফতার করা হয়েছে, কয়জনের মামলা দেওয়া হয়েছে, র্যাব, বিজিবি, এমনকি সেনাবাহিনীকে নিয়েও প্রশ্ন আছে, যেটি নিয়ে আলাপ তোলা এক ধরনের মানে খুব মানে কি বলবো, আমার পাশে হাসপাত আছে, সেই পরিস্থিতি বজে সে সেনাবাহিনীকে নিয়ে অনেক প্রশ্ন সামনে এনেছে। আসলে এই বাহিনী তো আমাদের বাহিনী, তাই না? সেনাবাহিনীর বেতন দেওয়া হয় আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায়। আমাদের প্রত্যাশা ছিল একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা, কিন্তু এই কমিশন গঠনের ব্যাপারে কোনো আলোচনা হয়নি। 18 সালের নির্বাচনে আমরা দেখি নাই
সেনাবাহিনীকে কিভাবে বিতর্কিত করা হয়েছে এবং হাসিনা কিভাবে বড় বড় পদে তার ইচ্ছা মতন পদায়ন করেছে। সুতরাং শুধুমাত্র পুলিশ বাহিনী সংস্কারের কথা আসবে আর প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠনের আলাপটা হবে না, এটা তো আসলে কোনোভাবে মানা যায় না। এটা সেনাবাহিনীর জন্য দরকার। আপনারা জানেন কিভাবে আমাদের কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল্লাহ নূর এবং আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে। কতিপয় সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সদস্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আর এই কারণে আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমি সেখানে নিজে আক্রান্ত হয়েছি, উপস্থিত ছিলাম, যে সেনাবাহিনীর অবশ্যই সংস্কার দরকার। কথা আমাদের বলতে হবে, কাউকে না কাউকে তো বলতে হবে। আমার পাশে হাসনাত রয়েছে, সে বলেছিল অনেকে তার উপর ক্ষুব্ধ হয়েছিল, সেও আতঙ্কের মধ্যে থাকে। আবার আমরা যখন বলা শুরু করেছি আমরা আতঙ্কের মধ্যে, যে কখন কি হয়। আমরা ডিজিএফ ভাইকে নিয়ে বলেছি যে গোয়েন্দা সংস্থার কেন সংস্কার হবে না বলেন? যে ডিজিএফ ভাই এনএসআই 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন করলো, আইনাঘর সৃষ্টি করলো, ভুল করলো, খুন করলো, সেই ডিজিএফ ভাইকে নিয়ে আমার কোনো কথা নাই, আমাদের কথা নাই। কেন? গোয়েন্দা সংস্থার সংস্কার না করলে সেই আবারও কিন্তু ফ্যাসিবাদের জন্ম হবে, আবারও 14 সালের নির্বাচন ফিরে আসবে, 18 সালের নির্বাচন ফিরে আসবে। এই সরকারের 1 বছরের সবথেকে বড় ব্যর্থতা হলো যে সরকার এই প্রশাসনের সংস্কারের জন্য ফ্যাসিবাদের দর্শকদেরকে বিতাড়িত করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে নাই, শুধু আলাপ আলোচনা করেছে। 1 বছরের দৃশ্যমান কোনো সংস্কার না থাকার কারণে আজকে সরকারের প্রতি মানুষের অনাস্থা। আমি আর 1 মিনিটে শেষ করি। সাইফুল ভাই যেটি বললেন যে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।